এখানে উপস্থিত কাব্যপ্রেমী সবাইকে আমার নমস্কার। এই কবি সম্মেলনের পূর্বে আমাকে বলা হয়েছে কাব্য সম্বন্ধে দুই একটা কথা বলার জন্য। কাব্য সম্বন্ধে আমি কার দৃষ্টি দিয়া বলবো, আর কাব্য সম্বন্ধে আমাদের বৃহৎ কাজ কে করে গেছে। কবিতা অনেকেই লিখেছেন। আমি এমন একজন কবি না বলে মহাকবি বলা উচিত, এমন একজন মহাকবির আলোকে আপনাদের সামনে আমি কাব্য সম্বন্ধে দুই একটা কথা বলবো। আমি মহাকবি বলছি। কেন মহাকবি বলছি? ওই কবি পৃথিবীর ইতিহাসে ইংরেজি ভাষাতে সর্বদীর্ঘ মহাকাব্যতা রচনা করেছিলেন। সর্বদীর্ঘ মহাকাব্য ইংরেজি ভাষাতে। আপনারা কি জানেন লংগেস্ট এপিক ইন ইংলিশ লিটারেচার কে রচনা করেছিলেন? আমি ইংলিশ ভাষার কথা বলেছি। কে? না, এটা ভুল। হ্যাঁ, এটাও ভুল। এটা সৌভাগ্য বা দুর্ভাগ্যের কথা। আমরা আজকে অটল কবিতা ও সাহিত্য সমারোহ আমরা আয়োজন করেছি। অটলজির সম্মুখে ছিল সমগ্র ভারতবর্ষ, কিন্তু আমরা জানি না পৃথিবীর ইতিহাসে ইংরেজি ভাষার লংগেস্ট এপিক was created by none other than মহারিষি, মহাকবি, মহাবিপ্লবী শ্রী অরবিন্দ। কিন্তু আমরা জানি না। আমরা ভারতবর্ষে কাব্য সম্বন্ধে আমরা কবিতা লিখি, কিন্তু আমরা জানি না। একজন ভারতীয় লিখেছিলেন পৃথিবীর ইতিহাসে ইংরেজি ভাষার দীর্ঘতম মহাকাব্য, আর মহাকাব্যটার নাম হলো সাবিত্রী। It contains more than 24,000 sentences. আমি ওই মহাকবি, তার যেটা 27 নম্বর ভলিউম, ওই ভলিউমটার শিরোনামটাই হলো লেটার্স অন পোয়েট্রি অ্যান্ড আর্ট। লেটার্স অন আর্ট অ্যান্ড পোয়েট্রি 500 পৃষ্ঠার থেকেও বেশি। আর তার একটা বই আছে ভবিষ্যতের কবিতা, দি ফিউচার পোয়েট্রি। ওই বইটাতে সে কাব্য কোথা থেকে শুরু হয়েছিল, এখন কি পর্যায়ে কাব্য রয়েছে, আর ভবিষ্যতে কাব্য কোন পর্যায়ে যাবে, এই দি ফিউচার পোয়েট্রি আর ফিউচার পোয়েট্রি আর তার লেটার্স অন আর্ট এন্ড পোয়েট্রি, ওই দুটো গ্রন্থ থেকে আমি আপনাদের সামনে কাব্য সম্বন্ধে দুই একটা কথা বলবো। আপনাদেরকে দুই একটা কথা আশ্চর্যচকিতও করবে, আমি জানি। শ্রী অরবিন্দ বলেছিলেন আমাদের সামনে কবিতা কি? আমাদের কাছে কবিতা হলো বুদ্ধিবৃত্তি ও খেয়ালের উচ্ছ্বাস। আমাদের সামনে কবিতা কি? শুধু বুদ্ধিবৃত্তি ও খেয়ালের উচ্ছ্বাস। To us, poetry is a revel of intellect and fancy. কল্পনা আমাদের কাছে কি? শ্রী অরবিন্দ বলেছেন, আমি নয়, শ্রী অরবিন্দ বলেছেন কল্পনা আমাদের মনোরঞ্জনের খেলার সামগ্রী। কল্পনা আমাদের মনোরঞ্জনের খেলার সামগ্রী, চিত্ত বিনোদনকারী, মনের নর্তকী। কল্পনা আমাদের জন্য হলো মনের নর্তকী। কল্পনা আমাদের জন্য মনের নর্তকী। কিন্তু তাহলে প্রাচীনদের লোকেদের কাছে কবিতা কি ছিলেন? শ্রী অরবিন্দ বলেছেন কিন্তু প্রাচীনকালের লোকেদের কাছে কবি ছিলেন দ্রষ্টা। কবি ছিলেন দ্রষ্টা। But to the man of the old, the poet was a seer. কবি ছিলেন দ্রষ্টা। আর সে কি দ্রষ্টা হয়েছি কি করেছিল? যিনি নিগুড় সত্য সকল উদ্ঘাটন করেন, নিগুড় সত্য সকল উদ্ঘাটন করেন, তাদের কাছে কল্পনা কোন কুশলী শোভানর্তকী নয় প্রাচীনকালের কবিদের কাছে। তাহলে কল্পনা তাদের কাছে কি? বরঞ্চ দেবগৃহের পুত্রী। দেবগৃহের পুত্রী, যার কাজ অলিক কাহিনীর জালমোনা নয়, দুরবকা নিগুড় সত্যকে রূপদান করা।
দূরবগা নিগুড় সত্যকে রূপদান করা। তারপরে আধুনিক কালের কবিও রূপক ব্যবহার করেন, উপমা ব্যবহার করেন। আধুনিক কালের কবিও কবিতাকে প্রতীকাবদ্ধ করেছেন, প্রতীকের মধ্যে পিঞ্জরাবদ্ধ করেছেন, প্রতীকের মধ্যে কারারুদ্ধ করেছেন। আর বৈদিক কালের কবিও উপমা ব্যবহার করেছিলেন। কিন্তু দুটোর মধ্যে দেয়ার ইজ এ রেডিক্যাল ডিফারেন্স। ওই রেডিক্যাল ডিফারেন্সটা কি? শ্রী অরবিন্দ বলেছেন, বৈদিক রচনা শৈলীতে রূপক ও উপমার প্রয়োগ চিন্তাধারার সমক দেখাবার জন্য নয়, চিন্তাধারার সমক দেখাবার জন্য নয়। তাহলে কেন কেন করেছিলেন তারা? বলেছেন তারা গভীর উদ্দেশ্যে ব্যবহৃত হয়, গভীর উদ্দেশ্যে ব্যবহৃত হয় রূপক। ও কোন সত্যকে প্রকাশ করে। এই দ্রষ্টাদের কাছে চিত্রকল্প উপমা হলো একটা প্রকাশক্ষম প্রতীক। কেন প্রকাশক্ষম প্রতীক? যা অপ্রকাশকে পরিস্ফুট করে, অপ্রকাশকে পরিস্ফুট করে। এবং এর প্রয়োগ হতো এই কারণে যে তা মনের মধ্যে উজ্জ্বল আভাস প্রদান করতে সক্ষম। তাহলে কেন শব্দের দ্বারা এটা কি সম্ভব ছিল না? তারা যে রূপক ব্যবহার করতেন, শব্দের দ্বারা কি সম্ভব ছিল না নাকি? এটা শ্রী অরবিন্দ উত্তর দিয়েছেন, বলেছেন যাকে বুদ্ধিগ্রাহ্য যথাযথ শব্দ দ্বারা প্রকাশের কোনো আশা ছিল না। কেন শব্দের দ্বারা আশা ছিল না? শব্দের কি ক্ষমতা নাই নাকি? শ্রী অরবিন্দ বলেছেন হ্যাঁ, শব্দের ক্ষমতা নেই। কেন বলেছেন? কেননা এই শব্দগুলি যৌক্তিক এবং ব্যবহারিক চিন্তাধারার পক্ষে উপযুক্ত, ব্যবহারিক চিন্তাধারার পক্ষে উপযুক্ত এবং এবং কেবল স্থূল ও অগভীর কিছুকে প্রকাশ করতে সক্ষম। এই জন্য তারা বাধ্য হয়ে রূপক ব্যবহার করেছিলেন। কিন্তু এখনকার যুগে আমি বলছি না, শ্রী অরবিন্দ বলেছেন, শ্রী অরবিন্দ বলেছেন। কিন্তু এখনকার যুগে যারা কবি তারা তারা ব্যবহার করে চিন্তা শক্তির সমক দেখাবার জন্য। কিন্তু বৈদিক কবি ব্যবহার করেছিলেন কেন? কেন অপ্রকাশকে প্রকাশক্ষম করার জন্য। কেন শব্দের মধ্যে সেই শক্তি ছিল না। এটা আধুনিক কবি আর আমাদের প্রাচীনকালের কবিদের মধ্যে পার্থক্য। তারপরে আরেকটা দৃষ্টিভঙ্গি, তাহলে কাব্য আর শিল্পের কাজ কি? কাব্য আর শিল্পের কাছ থেকে আমরা কি চাই? শ্রী অরবিন্দে বলেছেন তিনটি কাজ। কাব্য আর শিল্পের কাজ তিনটি কাজ। কি কাজ সেই তিনটি? বলেছেন জীবনকে সৌন্দর্যের সম্ভারে সজ্জিত করে তোলা, জীবনকে সৌন্দর্যের সম্ভারে সজ্জিত করে তোলা, এটা হলো কাব্য ও শিল্পের একান্তই বাইরের কাজ, অর্থাৎ প্রাথমিক কাজ। জীবনকে সৌন্দর্যের সম্ভারে সজ্জিত করে তুলতে হবে কাব্যের দ্বারা, শিল্পের দ্বারা। আর দ্বিতীয় কাজটা কি? বলেছেন জীবনকে আরো অন্তরঙ্গভাবে সুন্দর, ইন্টিমেটলি বিউটিফুল, আরো অন্তরঙ্গভাবে সুন্দর, মহৎ, মহিমামণ্ডিত এবং তাৎপর্যপূর্ণ করে তোলা হলো কাব্যের মহত্তর করণীয়, কাব্য ও শিল্পের মহত্তর করণীয়। তাহলে তার মহত্তম কাজটা কি? কাব্য ও শিল্পের মহত্তম কাজ শ্রী অরবিন্দ বলেছেন, কিন্তু তার মহত্তম কর্তব্য সম্পন্ন হয় তখনই, কখন? যখন কবি হয়ে ওঠেন ঋষি, যখন কবি হয়ে ওঠেন ঋষি এবং তিনি মানুষের কাছে প্রকাশ করে ধরেন তার শাশ্বত স্বরূপকে। কবি আমাদের শাশ্বত স্বরূপকে প্রকাশ করতে সক্ষম হতে হবে, আমাদের শাশ্বত স্বরূপকে, এবং সেই স্বরূপের অভিব্যক্তির নানা দৈব রূপকে, দৈব স্বরূপকে, দৈব রূপকে কবি প্রকাশ করতে পারতে হবে। এটা হলো কাব্য আর শিল্পের মহত্তম কাজ, মহত্তম কাজ। তারপরে অন্য একটা দৃষ্টির কথা বলছি, তাহলে কাব্যের প্রধান চাহিদা কি? যে চাহিদাটা আধুনিক কবি পরিত্যাগ করেছে, সেই চাহিদাটা শ্রী অরবিন্দ বলেছেন ছন্দস্পন্দন হলো কাব্যিক প্রকাশভঙ্গির প্রধান চাহিদা। ছন্দস্পন্দন কেন? কেন ছন্দস্পন্দন কাব্যিক প্রকাশভঙ্গির প্রধান চাহিদা? কারণ ধ্বনি প্রবাহী তার তরঙ্গ দোলায় চিন্তা প্রবাসকে ভাষার মধ্যে বহন করে আনে। এই ছন্দর দ্বারাই, ছন্দস্পন্দনের দ্বারাই, এই ধ্বনি প্রবাসের দ্বারাই
চিন্তা প্রবাসকে ভাষার মধ্যে ব্যক্ত করা হয়। আর সঙ্গীতময় ধ্বনিচিত্রইটু আমাদের চিন্তা, আবেগ ও প্রাণের রেখাচিত্রে রং ভরে দিতে, তাকে পল্লবিত করে ধরতে, সূক্ষ্ম ও গভীর করে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। তারপরে আমি আবার একটা কথা বলতে চাই, পোয়েট্রি আর জীবনের সঙ্গে সম্বন্ধ কি, কাব্য আর জীবনের সঙ্গে সম্বন্ধ কি। বলেছেন যে আজকাল কখনো কখনো বলা হয় কবিতার ধারা জীবনের ধারাকে অনুসরণ করবে, জীবনের ধারাকে অনুসরণ করবে, এবং বলা যেতে পারে জীবন হলো এই রকমেরই এলোমেলো এবং চিন্তাও তদনুরূপ। সুতরাং কাব্যের ছন্দস্পন্দন তখনই অকৃত্রিম হয়ে উঠবে যখন তা এই জীবন ও এই চিন্তাকে অনুসরণ করবে। এটা হলো একটা বাদধারা। কিন্তু শ্রী অরবিন্দ পরে বলেছেন কিন্তু শিল্প তো এই রকমের এলোমেলো জিনিস নয়। এই যে জীবনের অনুকরণ করবে কাব্য, কিন্তু জীবন একটা এলোমেলো জিনিস। তাহলে জীবনের স্থূল জীবনটাকে অনুকরণ করবে কি? শ্রী অরবিন্দ বলেছেন না, শিল্পের কাজ সেটা নয়। বলেছেন শিল্প তো এই রকমের এলোমেলো জিনিস নয়, কাব্যের স্থূল ভাবু এই ধরনের কিছু নয়। তাহলে কি ভাব? যে শিল্পের প্রকৃতি হলো জীবন আমাদের যে সৌন্দর্য, যে পূর্ণতা দেয়, তার সে এক মহত্তর সৌন্দর্য। জীবন আমাকে যে সৌন্দর্য দিচ্ছেন, জীবন আমাকে যে পূর্ণতা দিচ্ছেন, কাব্য আমাদেরকে তার চেয়ে মহত্তর সৌন্দর্য আমাকে দিতে হবে। তার সে মহত্তর সৌন্দর্য, তার সে আরো স্থায়ী পরিপূর্ণতার জন্য চেষ্টা করে যাওয়া। আর কাব্যের স্বভাব হলো দিব্য প্রেরণার পাখায় ভর করে মহত্তর তীব্রতার রাজ্যে বিস্তার করা, দিব্য প্রেরণার পাখায় ভর করে মহত্তর রাজ্যে বিচরণ করা, আর এবং যতক্ষণ সম্ভব সেই রাজ্যের কাছাকাছি পক্ষ সঞ্চালন করে যাওয়া, মহত্তর তীব্রতার রাজ্যে, মহত্তর তীব্রতার রাজ্যে। তারপরে আমি দুই তিনটি আর কথা বলে আমি শেষ করব। শ্রী অরবিন্দ বলেছেন কাব্যের তিনটি, কাব্য সরস্বতী বলেছেন, কাব্যকে কাব্য সরস্বতী বলেছেন। কাব্য সরস্বতীর তিনটি শক্তি রয়েছে। ওই তিনটি শক্তি কি? কাব্যের তিনটি শক্তি রয়েছে। ওই তিনটি শক্তি কি? শ্রী অরবিন্দ বলেছেন কাব্য সরস্বতীর আবির্ভাব হয় তিনটি শক্তির মিলিত কণ্ঠের প্রত্যক্ষ আবাহনে। তিনটি শক্তি। এই তিনটি শক্তি কি? এই ত্রিশক্তি হলো প্রেরণা, ইন্সপিরেশন। একটা হলো প্রেরণা, প্রেরণা ছাড়া কাব্য সৃষ্টি হতে পারে না, প্রেরণা। দুই নম্বরটা হলো সৌন্দর্য, আর তিন নম্বরটা হলো আনন্দ। অর্থাৎ শ্রী অরবিন্দ বলেছেন পোয়েট্রি কামস ইনটু বিইং at the direct call of three powers: inspiration, beauty and delight. তারপরে শ্রী অরবিন্দ আবার একটা কথা বলেছেন। কি বলেছেন? বলেছেন কাব্য এই তিন শক্তিকে আমাদের কাছে এনে দিন। অর্থাৎ প্রেরণা, সৌন্দর্য আর আনন্দ কাব্য আমাদের কাছে এনে দিন। কিন্তু সেখানে কাজটা শেষ হলো না। তারপরে কি হবে? বলেছেন এবং এই তিন শক্তির কাছে আবার আমাদের নিয়ে যায়। এই সৌন্দর্য, আনন্দ আর প্রেরণা থেকেই কাব্যর সৃষ্টি হয়েছে। আর সৃষ্টি হবার পর আবার আমাদেরকে কাব্য ওই প্রেরণা, সৌন্দর্য আর আনন্দর কাছে নিয়ে যায়। ইটস নট ওয়ান ওয়ে ট্রাফিক। এই তিনটি কাব্য সরস্বতীর প্রধান শক্তি: প্রেরণা, সৌন্দর্য আর আনন্দ। তারপরে এখন আমি অন্য একটা কথা, আমি দুটো কথা বলে আমি শেষ করেছি। একদম শেষে শ্রী অরবিন্দ বলেছে কাব্যের পাঁচটা সূর্য রয়েছে। তারপরে বলেছেন দি ফাইভ সানস অফ পোয়েট্রি। সূর্যের পাঁচটা সূর্য রয়েছে কাব্যে, পাঁচটি সূর্য। ওই পাঁচটি সূর্য কি? বলেছেন এই ধরনের বোধিলব্ধ প্রকাশক্রম কাব্য যা আমাদের লক্ষ্য স্বরূপ। বোধিলব্ধ প্রকাশক্রম কাব্য তা এই পাঁচটি শাশ্বত শক্তির মধ্যে পরম সৌষম্যের বাণীকে ধ্বনিত করে তুলবে। ওই পাঁচটি সূর্য কি কাব্যে? প্রথমটি বলল সত্য। কাব্য সত্যকে প্রকাশ করতে হবে, ট্রুথ। ট্রুথ ইজ দি ফার্স্ট ল্যাম্প, ট্রুথ, সত্য। দুই নম্বর হলো সৌন্দর্য, আবার সৌন্দর্য।
3 নম্বর হলো আনন্দ, 4 নম্বর হলো জীবন, আর 5 নম্বর হল আত্মা। এই 5টি হলো কাব্যের সূর্য। বস্তুত এগুলি হলো 5টি মহত্তর আদর্শ আলোক শিখা, কিংবা বরং বলা যায় কাব্যের পঞ্চসূর্য, কাব্যের পঞ্চসূর্য। তারপরে আমি একদম শেষে একটা কথা বলে শেষ করেছি। আমরা শুনি ভারতবর্ষে, বিশেষ করে অন্য দেশে নয়, মান্ত্রিক কাব্যের কথা শুনি। এই মন্ত্র কাব্যের সঙ্গে সাধারণ কাব্যের পার্থক্য কোথায়, আর মন্ত্র কাব্য কি রকম সৃষ্টি করা যায়? শ্রী অরবিন্দ বলেছেন মন্ত্র কাব্যের জন্য তিনটি জিনিসের প্রয়োজন। ওই 3টি জিনিস যদি আমরা করতে পারি তাহলে আমরাও মন্ত্র সৃষ্টি করতে পারি। ওই 3টি কি বলেছেন? গভীরতম আধ্যাত্মিক সত্যের কাব্যিক প্রকাশ যে মন্ত্র, সেই মন্ত্রের সৃষ্টি কেবল তখনই সম্ভব। কখন সম্ভব? যখন কাব্যবাণীর 3 সর্বস্ব তীব্রতা একত্র মিলিত হয়। 3 সর্বস্ব তীব্রতা একত্র মিলিত হয়। ওই 3 সর্বস্ব তীব্রতা কি? প্রথম বলেছেন ছন্দময় গতিপ্রবাহের সর্বাধিক তীব্রতা। ছন্দময় গতিপ্রবাহের সর্বাধিক তীব্রতা। 2 নম্বর, এই যে রূপ, যেটা আমরা কবিতার যেটা ফর্ম থাকে, অর্থাৎ যেটাকে বলা যায় ভার্বেল ফর্ম, বাণীরূপ ও চিন্তা বস্তুর পরস্পর বিনদ্ধতা মানে ইন্টারওয়েভেন, দুটা সম্পৃক্ত হয়ে থাকতে হবে। রূপ আর চিন্তা বস্তু, বাণীরূপ আর চিন্তা বস্তুর পরস্পর বিনদ্ধতা, অর্থাৎ রচনা শৈলীর সর্বাধিক তীব্রতা। আর 3 নম্বর তীব্রতাটা কি? অন্তরাত্মার সত্য দর্শনের সর্বাধিক তীব্রতা। অন্তরাত্মাকে দর্শন করতে হবে। সুতরাং এই 3টি কাজ যদি আমরা করতে আমি পারি, তাহলে আমরাও মন্ত্রকে সৃষ্টি করতে পারব। তাহলে কবিতার কাব্য সরস্বতীর 3টি শক্তি কি? একটা হলো আনন্দ, একটা হলো সৌন্দর্য, একটা হলো প্রেরণা। আবার কাব্যের পঞ্চসূর্য কি? একটা হলো সত্য, একটা হলো সৌন্দর্য, একটা আনন্দ, একটা জীবন, আর পঞ্চমটা হলো আত্মা। আর কাব্য আর শিল্পের কাজ কি? কাব্য আমাদের জীবনকে সৌন্দর্যের সম্ভারে সজ্জিত করে তুলতে হবে। কাব্য, এটা হলো কাব্যের প্রথম কাজ। তার মহত্তর কাজটা কি? আমাদের জীবনকে অন্তরঙ্গভাবে সৌন্দর্যমণ্ডিত করে আমাদের জীবনকে অর্থপূর্ণ করতে হবে। এটা হলো কাব্যের মহত্তর কাজ। আর কাব্য আর শিল্পের মহত্তম কাজটা কি? যখন কবি হয়ে উঠবে ঋষি, আর ঋষি হয়ে কবি কি করবে? ঋষি হয়ে কবি আমাদের সামনে আমাদের শাশ্বত স্বরূপকে উন্মুক্ত করবে। আর যেটা ওই অভিব্যক্তির জন্য যেগুলা দৈবী রূপের প্রয়োজন, ওই দৈবী রূপগুলাকে অভিব্যক্ত করবে। এটা হলো কাব্যের শেষ একদম মহত্তম কাজ। এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য সমাপন করব। ধন্যবাদ।